word is self is defining its meaning. It's just study of self. Okay, so from the cytology topic, cytopathology topic, we can diagnose what are the pathological changes going within the cell. আমরা সাইটোলজির বা সাইটোপ্যাথোলজির যে এরাতে বাস করছি এটাকে বলা হয় ফোর্থ জেনারেশন অফ সাইটোলজি। একটা হিস্ট্রি পার্টের মধ্যে এগুলো শর্ট নোট, ওয়ান সিঙ্গেল 1 নম্বরে কোয়েশ্চেন আসবে তোমাদের, এগুলো আসে যে ফার্স্ট এরাতে কি ছিল। ফার্স্ট হচ্ছে মাইক্রোস্কোপ ডায়াগনোসিস কে করেছিল, ইনভেনশন কে করেছিল। সো হু ইনভেন্টেড মাইক্রোস্কোপ? অ্যান্থনি ভ্যান লিউহুইক। ওকে, অ্যান্থনি ভ্যান লিউহুইক। First, who is known as father of modern pathology? Father of modern pathology কাকে বলা হয়? রুডolf ভিরকো, ইনি রুডolf ভিরকো। ওকে, সেকেন্ড এরাতে সাইটোলজি ফিল্ডটা আরো ডেভেলপ করে, এক্সপানশন হয়, এবং যে ইম্পর্টেন্ট স্টেনিং, হ্যাঁ তোমরা জানবে যে আমরা সাইটোলজিতে বেসিক্যালি বেসিক স্টেন দুটো করে থাকি। এক হচ্ছে লিশম্যান জিমসা and second হচ্ছে Papanicolaou stain. That Papanicolaou stain was invented by George Nicholas Papanicolaou. এই স্টেনটা দিয়ে কি করেছিলেন উনি? He first taught the different morphological changes during the diagnosis of cervical carcinoma. Diagnosis of cervical carcinoma from exfoliated cells of vagina. ভ্যাজাইনা থেকে এক্সফোলিয়েটেড সেল নিয়ে সেখানে উনি প্যাপানিকোলাউ স্টেন করেছিলেন, এবং সার্ভাইকাল কার্সিনোমাতে কি কি চেঞ্জ হয়, মরফোলজিক্যাল চেঞ্জ হয়, হি ফার্স্ট ডায়াগনোসড ইট। থার্ড এরাতে আমরা দেখতে পারি এফএনএসির, হোয়াট ইজ এফএনএসি? ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। কি করা হয় যদি বডিতে কোনো লাম্প থাকে, সেখানে সেই লাম্পের কি দিয়ে তৈরি হয়েছে, মানে লাম্পের টিস্যু ডায়াগনোসিসের জন্য, সেলুলার ডায়াগনোসিসের জন্য আমরা একটা অ্যাসপিরেট করে থাকি, লাম্প থেকে মেটেরিয়াল অ্যাসপিরেট করি উইথ দ্য হেল্প অফ এ নিডল। 22 to 24 গজ নিডল ইউজুয়ালি উই ইউজ ইন কেস অফ অ্যাডাল্ট, আর চাইল্ডের ক্ষেত্রে আরো মানে ফাইন নিডল আমরা ইউজুয়ালি ইউজ করে থাকি। অ্যান্ড ফ্রম দ্যাট অ্যাসপিরেটেড মেটেরিয়াল usually we first do a smear, then we stain the smear, then we usually diagnose what is the pathology of that lump. Any lump এর কোনো pathology আমরা FNAC এর মাধ্যমে diagnosis করে থাকি। Okay, that FNAC part was first expanded, described by Dr. Koss, এবং কসের একটা সাইটোপ্যাথোলজি আছে, এটা হচ্ছে আমাদের একদম মাদার বুক বলা হয়, আমাদের সবাইকে পড়তেও হয় এমডি লেভেলে, হ্যাঁ পোস্ট গ্রাজুয়েট লেভেলে। ফোর্থ এরাতে আমরা এখন বিলং করছি। এই এরাতে মোস্ট ইম্পর্টেন্ট ডায়াগনোসিস কি, মোস্ট ইম্পর্টেন্ট ইনভেনশন কি, সেটা হচ্ছে এই যে বলেছিলাম সার্ভাইকাল সাইটোলজি। সার্ভাইকাল সাইটোলজি থেকে আমরা যে সার্ভাইকাল কার্সিনোমার ডায়াগনোসিস করি, সেই সার্ভাইকাল সাইটোলজির রিপোর্টিং ফরম্যাট তৈরি হয়। রিপোর্টিং ফরম্যাট আমরা একটা তৈরি করে আছি, এই রিপোর্টিং ফরম্যাটকে বলা হয় বেথেসডা সিস্টেম অফ রিপোর্টিং অফ সার্ভাইকাল সাইটোলজি। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা এখন পড়বে না, যখন সিস্টেমিক সাইটোলজি হবে, সিস্টেমিক প্যাথোলজি পোর্শন হবে, তখন সার্ভিক্সের যখন সিস্টেমিক প্যাথোলজি হবে, তখন আমরা এই বেথেসডা সিস্টেম অফ রিপোর্টিং অফ সার্ভাইকাল প্যাথোলজি পড়ব। সো এটা নাটশেল হচ্ছে আমাদের হিস্ট্রি পোর্শন। নেক্সট, কি কি স্পেসিমেন আমরা ইউজুয়ালি ইউজ করে থাকি? স্পেসিমেন কি? যে কোনো রকম বডি ফ্লুইড, আমাদের বডিতে যে কোনো বডি ফ্লুইড যেখানে সেল থাকবে, যে কোনো বডি ফ্লুইড যেখানে সেল থাকবে, স্টার্টিং ফ্রম স্যালাইভা, দেন এনি কাইন্ড অফ বডি ফ্লুইড লাইক পেরিকার্ডিয়াল ফ্লুইড, পেরিটোনিয়াল ফ্লুইড, অ্যাসাইটিক ফ্লুইড, লাইক bronchoalveolar lavage fluid, even gastric washing, bladder washing, even urine, exfoliated cell in urine. So any kind of fluid যেখানে exfoliated cell থাকবে, exfoliated cell মানে কি, যে সেলটা সারফেস লাইনিং থেকে ডেসকোয়ামেটেড হয়ে কোনো একটা বডি ফ্লুইডের মধ্যে কি আছে, সাসপেন্ডেড অবস্থায় আছে, একে বলা হয় এক্সফোলিয়েটেড সেল।
যে কোনো বডি ফ্লুইডের মধ্যে আমরা এক্সফোলিয়েটেড সেল পাবো, ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সফোলিয়েটেড সেল পাবো, তার ডায়াগনোসিস আমরা করে থাকি সাইটোপ্যাথোলজিতে। ওকে, so mainly we are dealing with three types of pathology, three types of diagnosis in the cytopathology family. First হচ্ছে we diagnose the different type of exfoliated pathology of cells pathology of exfoliated cells. Second part is the fine needle aspiration cytology, যেটা তো আমি বললাম। আর থার্ড পার্ট হচ্ছে এই বডি ফ্লুইডের মধ্যে যে সেল থাকে সেটাকে ডিসপার্সড সিচুয়েশনে থাকে, ডিসপার্সড সাসপেন্ডেড হয়ে থাকে, সেই সেলটাকে আমরা কনসেন্ট্রেট করি বাই ডিফারেন্ট মিনস। ডিসপার্সড পপুলেশন সেলকে আমরা কনসেন্ট্রেট করি উইদিন আ very short period of time, and that concentrated cell also concentrated within a very limited area. ওই সেলকে আমরা আইদার স্টাডি করতে পারি ডাইরেক্টলি স্মিয়ার করে, অথবা দ্যাট সাইটোলজি সেল ক্যান বি কনভার্টেড ইনটু হিস্টোলজি ব্লক, একে বলা হয় সেল ব্লক টেকনিক। সেই সেল ব্লকও আমরা স্টাডি করে থাকি, অ্যান্ড দ্যাট ইজ অলসো ইনক্লুডেড উইদিন দ্য সাইটোপ্যাথোলজি গ্রুপ। তো একে একে আসি। ফার্স্ট হচ্ছে এক্সফোলিয়েটেড সাইটোলজি। So what is exfoliated cytology? It's basically the study of cells that has been shredded or removed from the epithelial surface. Different epithelial surface থেকে সেলগুলো সাসপেন্ডেড হয়ে কোনো বডি ফ্লুইডের মধ্যে আছে। What are the means of exfoliations? By washing, like gastric wash, gastric lavage, like smear production, by scraping means খুঁচিয়ে বের করা, লাইক সাপোজ আমাদের কনজাংটিভাইটিস হয়েছে, হ্যাঁ, কারো কোনো পেশেন্টের কনজাংটিভাইটিস হয়েছে, একদম বডি সারফেসের উপরে একটা লেয়ার ইনফেকশন হয়েছে, সেই লেয়ারে যেখানে ইনফেকশন আছে তার কোনো প্যাথোলজি আমাকে জানতে হবে। আমরা কি করব, ওইখান থেকে সেলটাকে খুঁচিয়ে বের করব, এটাকে বলে স্ক্রেপিং। অ্যান্ড অ্যানাদার ইজ ব্রাশিং লাইক সাইটোব্রাশ। হ্যাঁ, মানে আমরা সার্ভাইকাল সাইটোলজি বা ভ্যাজাইনাল সাইটোলজিতে আমরা আস্তে আস্তে ডেফিনেটলি এগুলো আস্তে আস্তে জানবো। লেয়ার থেকে, সুপারফিশিয়াল লেয়ার থেকে ভ্যাজাইনা বা সার্ভাইকাল সার্ভিক্সের সুপারফিশিয়াল লেয়ার থেকে আমরা ব্রাশিং এর মাধ্যমে সেলগুলোকে মানে এক্সফোলিয়েট করতে পারবো। ওকে, লাইক এগুলো যেগুলো বললাম, ব্রঙ্কো অ্যালভিওলার লাভাজ, হ্যাঁ, এটাকে ব্রাশিং, এটা টাঙে করা হচ্ছে, টাঙের ল্যাটারাল বর্ডার থেকে করা হচ্ছে, এটাকে বলা হয় সাইটোব্রাশ। টাঙের ল্যাটারাল বর্ডার থেকে সেলগুলোকে এক্সফোলিয়েট করা হচ্ছে। এটা হচ্ছে স্ক্রেপিং, এটাকে বলা হয় আয়ার স্প্যাচুলা, আয়ার উডেন স্প্যাচুলা। হ্যাঁ, এটা তোমরা ডেফিনেটলি যখন প্র্যাকটিক্যাল হবে তখন তোমাদেরকে দেখতেও হবে, আইডেন্টিফাই করতে হবে এই এন্ডগুলো কোন এন্ডটাকে কোন এরিয়াতে ইউজ করা হয় এবং কোন এন্ড থেকে কি ধরনের মেটেরিয়াল অ্যাসপিরেট করা হয় বা স্ক্রেপ করা হয় জানতে হবে। এগুলো সবই আমরা ইউজ করি কি আইদার সার্ভাইকাল অর ভ্যাজাইনাল সেলের স্টাডির জন্য। ওকে, সোয়াব আলাদা, সোয়াব হচ্ছে ভ্যাজাইনাল ক্যানাল, সার্ভাইকাল ক্যানালের মধ্যে যেতে হবে, এটা ক্যানালের মধ্যে যাচ্ছে। স্ক্রেপিং কি ওপরের কোনো একটা এরিয়া, সুপারফিশিয়াল এরিয়া, সেখান থেকে আমরা সেলগুলোকে স্ট্রেট করে নিচ্ছি, সামহাও কালেক্ট করছি। আর সোয়াব মানে কি, তার ওপরে কি থাকবে আমরা দেখাবো, সবই দেখাবো। একটা টিপ থাকবে, টিপের ওপরে কিছু কটন থাকবে বা কিছু থাকবে, যেটা কোনো একটা ক্যানালের মধ্যে গিয়ে, ভ্যাজাইনাল ক্যানাল বা এন্ডোসার্ভাইকাল ক্যানালের মধ্যে গিয়ে সেখান থেকে মেটেরিয়ালকে কালেক্ট করা হয়। ভ্যাজাইনাল সোয়াব, হাই ভ্যাজাইনাল সোয়াব বলা হয়। হ্যাঁ, কার্ডিশাক এরিয়া আছে, ওখান থেকে আমাদের যে মেটেরিয়াল থাকে সেখান থেকে কালেক্ট করা হয়। নেক্সট, এটা হচ্ছে আমাদের এফএনএসির গান, এটাকে বলে এফএনএসি গান, ঠিক আছে, এটাকে বলে প্লাঞ্জার, আর এটা আমাদের নিডল। এটা ভীষণ কমন প্রসিডিওর, ওপিডি প্রসিডিওর আমাদের প্যাথোলজিতে প্রতিদিন একবার করে হচ্ছে। এই নিডলটা কোথায় যাবে, কোথায় পুশ করতে হবে, যেখানে লাম্প আছে সেখানে যাবে। তারপর এই গানের মাধ্যমে একটা নেগেটিভ সাকশন দেব, প্লাঞ্জারে যখনই নেগেটিভ সাকশন ক্রিয়েট হবে মেটেরিয়ালটা প্লাঞ্জারের মধ্যে চলে আসবে। ওকে, সো this procedure is known as fine needle aspiration cytology procedure. আচ্ছা, বডি ফ্লুইড আর কি কি হতে পারে? প্লুরাল ফ্লুইড, ভিসারাল প্যারাইটাল ফ্লুইড,
কি বলে ভিসারাল প্যারাইটাল প্লুরাল স্পেসের মধ্যে আছে, হ্যাঁ, পেরিকার্ডিয়াল ফ্লুইড সেম, another is CSF, another is ascitic fluid, etc. নেক্সট আমরা তো স্পেসিমেন কালেক্ট করেছি, এবার এটাকে প্রসেস করতে হবে। বাট স্পেসিমেনের মধ্যে কি থাকে, পিএইচ ইউজুয়ালি লো থাকে, অ্যাসিডিক পিএইচ হয় অথবা অ্যালকালাইন পিএইচ হতে পারে, মানে দিস ইজ নট আ নিউট্রাল পিএইচ ইউজুয়ালি। এনি বডি ফ্লুইড ইজ নট ইন নিউট্রাল পিএইচ, that is 7.4, or there might be different types of enzymatic activity due to presence of bacteria, they are liberating some kind of enzymes. Even আমাদের যে কোনো বডি ফ্লুইডের মধ্যে আমাদের বডি থেকে এক্সক্রিটেড এনজাইম থাকতে পারে, হ্যাঁ, ডিফারেন্ট প্রোটিন থাকতে পারে। সো দিস ফ্যাক্টরস অ্যাকচুয়ালি ডিটেরিয়েটিং দিস বডি ফ্লুইড ওভার দ্য টাইম। যে সেলগুলো থাকবে, এনজাইম থাকলে কি করবে, সেলুলার আউটলাইনগুলোকে ডাইজেস্ট করবে, তাহলে সেলটা কি থাকবে তার নিজের কন্ডিশনে, ডিটেরিয়েট করবে, সেটা ড্যামেজ হয়ে যাবে, ডিগ্রেড হয়ে যাবে। So it is very important to preserve the sample. Before we are doing anything with that sample, we have to preserve it. এই প্রিজার্ভেশনকে বলা হয় প্রিফিক্সেশন। ফিক্সেশন হচ্ছে না, কে বলে প্রিফিক্সেশন। লাইক স্পুটাম, ব্রঙ্কিয়াল ভ্যালার লাভাজ বা মিউকোসিল ফ্লুইডের মধ্যে হাই অ্যামাউন্ট অফ মিউসিন থাকে, ওকে, দে শুড বি প্রিজার্ভ অ্যাট লিস্ট আপ টু লেভেল অফ 12 hours to 24 hours in refrigerator. Next, pleural fluid, peritoneal fluid or pericardial fluid এর মধ্যে high amount of protein থাকে। সেম ভাবে 24 to 48 hours কে এখানে রেফ্রিজারেশন করা যেতে পারে। লাইক ইউরিন বা CSF এর মধ্যে they have very low amount of mucus or protein, and even they are not refrigerated, they can be preserved without refrigeration in normal temperature, that is 20 to 37 degree room temperature for about 1 to 2 hours. Okay, without refrigeration আমরা 1 to 2 hours delay কে অ্যাডজাস্ট করতে পারি। প্রিফিক্সেশন কি করা হয়, যদি প্রচুর মিউসিন থাকে মেটেরিয়াল, তাহলে মিউকুলেক্স বলে একটা মেটেরিয়াল থাকে, সেটা মিউসিন স্ট্র্যান্ডকে ভেঙে দেয়। সাইটোলাইট বলে like ethyl alcohol 50% ethyl alcohol, this is also used as a preservative. Okay, next another technique of cytopathology is sedimentation. It's a very common technique. এখন এটা it might be both, that is manual or automatic. কি করা হয়, এখানে একটা স্পিনিং হয়, স্পিনিং একটা কি করে, সেন্ট্রিফিউজ করে, সেন্ট্রিফিউগাল একটা ফোর্স ক্রিয়েট করে, যার ফলে ডিফারেন্ট সাসপেন্ডেড মেটেরিয়াল সেন্টারে এসে জমা হয়, তার ফলে কি হবে, আমরা একটা কনসেন্ট্রেটেড মেটেরিয়াল পাবো। ইউজুয়ালি 2000 rpm এ 5 মিনিটস সেন্ট্রিফিউজ করা হয়। কোনো বডি ফ্লুইডের এক্সামিনেশন, জেনারেল রুটিন এক্সামিনেশনের আগে আমরা ইউজুয়ালি 2000 rpm স্পিনে 5 মিনিটস সেন্ট্রিফিউজ করে থাকি। এটাই বলা হচ্ছে, এটা হচ্ছে অটোমেটিক। হ্যাঁ, এখানে মানে অটোমেটিক যেহেতু, তার ফলে এখানে যে সেন্ট্রিফিউজ হয়েছে, এই মেটেরিয়ালটা এখানে সেডিমেন্টেড হয়ে আছে, সেই সেডিমেন্টেড মেটেরিয়ালটা একটা এরিয়াতে কনসেন্ট্রেট হচ্ছে, যেটা একটা স্মিয়ার প্রোডাকশন করতে পারছে। এগুলো দরকার নেই। নেক্সট হচ্ছে স্মিয়ার প্রোডাকশন। হোয়াট আর দ্য মেথডস অফ স্মিয়ারিং? ফার্স্ট হচ্ছে স্ট্রিকিং। স্ট্রিকিং কি, আমরা এরকম কোনো একটা স্লাইড, একটা গ্লাস স্লাইডের ওপরে মেটেরিয়াল নেব, মেটেরিয়ালটাকে এরকম আইদার উইথ দ্য স্প্যাচুলা or with a dissecting needle or with the applicator tip, this smear is to be streaked in zigzag fashion. এখানে মেটেরিয়ালটা নেওয়া হলো, দিয়ে স্প্যাচুলা বা ডিসেক্টিং নিডল বা অ্যাপ্লিকেটর টিপ মানে স্টিকের মাধ্যমে এরকম করে একটা কার্ভি জিগজ্যাগ ফ্যাশনে একটা স্মিয়ার আমরা তৈরি করতে পারি উইথ দ্য মেথড অফ স্ট্রিকিং। নেক্সট মেথড ইজ স্প্রেডিং। ভীষণ কমন, যে কোনো ব্লাড বা যে কোনো মেটেরিয়ালকে কোনো একটা এন্ডে নেওয়া হলো, কনসেন্ট্রেট হয়ে গেল, দেন এটাকে স্প্রেড করে দিলাম, সিম্পল মেথড। নেক্সট ইজ পুল অ্যাপার্ট মেথড। পুল অ্যাপার্ট মেথড ইজ ভেরি
ইজি। সাপোজ এটা একটা এন্ডে মেটেরিয়াল নেওয়া হয়েছে একটা স্লাইডের এন্ডে, অ্যানাদার স্লাইড শুড বি গিভেন ওভার দ্য সারফেস অফ দিস মেটেরিয়াল, এরকম করে নেওয়া হলো, দেন ইট হ্যাজ টু বি পুশড, স্মিয়ার প্রোডাকশন হয়ে গেল। এটাকে বলা হয় পুল অ্যাপার্ট মেথড। অ্যান্ড টাচ ইমপ্রেশন, এটাকে বললাম স্ক্রিপিং বলেছিলাম। স্ক্রিপিং এ কি হয়, একটা কনজাংটিভাইটিস হয়েছে, উপরে একটা স্ক্যাবিং বা সারফেস সালসারেশন আছে, এই মেটেরিয়ালটাকে একটা এন্ড অফ গ্লাস স্লাইডে মেটেরিয়ালটাকে কালেক্ট করে সেখান থেকে স্মিয়ার বানানো হয়, এটাকে বলে টাচ ইমপ্রেশন। নাও প্রপার ফিক্সেশন। প্রপার ফিক্সেশন কি, what are the utilities of fixatives? What are the utilities of fixatives? It is important because it causes the prevention of degeneration of cells and tissue. Next, the most important criteria of a good fixative is, if it is fixative is given within a cell, the cell remains as normal as in normal condition. প্যাথোলজিক্যাল যে চেঞ্জটা, নর্মাল ড্রাইং অর নর্মাল ডিটোরিয়েশন যেগুলো আউট অফ দ্য বডিতে হওয়ার কথা, কোনো একটা ফিক্সেটিভস দে প্রিভেন্ট দ্যাট চেঞ্জেস। ওকে, সো a good fixative can easily penetrate within the cell and it causes the minimal cell shrinkage. Third point is, it maintains the normal morphology. Fourth is, it actually causes the deactivation of different enzymatic activities, especially the autolytic activities of different enzymes. Fifth point is, it causes the replacement of cellular water. Actually, it makes the cell dehydrate. Why it is important to dehydrate? Because within a, even if after the dehydration of a cell, the stain can penetrate within it. So যদি কোনো সেলকে ডিহাইড্রেট না করা যায়, the stain cannot penetrate within the cell, they cannot penetrate the cell border. So it is very important before staining to dehydrate a cell, and this is the job of the good fixative. It causes the dehydration of the cell. Okay, next, it helps the cell to adhere with the glass surface of the slide. স্লাইডের একটা নেগেটিভ চার্জ থাকে and the fixative makes a positive charge over the cell, so it causing the an hydrophic force between the cell and the glass slide. Okay, so it causing the adheration of the cells to the glass slide. Okay, and of course it prevents the deterioration of the cells over a time period. So what are the methods? Wet fixation, most common type of fixation. Dry fixation এরকম হয়, wet fixation of the after the air drying, প্রথমে মানে air dry করে নেওয়া হলো, then wet fixation. This is the actual, the most common method is wet fixation with air drying. কোনো ব্লাড স্লাইডকে দেখবে প্রথমে আগে ড্রাই করে নিলাম, দেন এলজি স্টেনে আমরা মানে স্মিয়ারটাকে স্টেন করি। ওয়েট ফিক্সেশন কোথায় ইউজ হয়? প্যাপিনিকোলাউ স্টেনে। ডাইরেক্টলি স্মিয়ারটাকে আমরা 95% ইথাইল অ্যালকোহলের মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে, দেন ওই সেল ওটাকে ফিক্সেশন যখনই হয়ে গেল, তারপর ওটাকে আমরা প্যাপিনিকোলাউ স্টেন করে থাকি। ওকে, আদার ফিক্সেশন ইজ লাইক স্প্রে ফিক্সেশন, liquid based cytology fixation, lysis fixation of the blood sample, air drying, etc. These are the other methods of fixation. Most common fixatives is 95% ethanol, it's an almost ideal fixative. Other 100% ethanol, ether alcohol mixture, 100% methanol, 80% propanolol, isopropanolol, and denatured alcohol. These are the example of fixatives. Okay, time at least 15 minutes is very important, and it can be, fixation can be done over a long period of time, up to 7 days to few weeks. Okay, coating. Coating কি করে? coating fixatives, like this is a coating fixatives. কি হয়, একটা ডিসটেন্স থেকে স্লাইডটাকে আমরা ফিক্সেটিভস আমরা মানে ফিক্সেশন করার পরে উপরে একটা লেয়ারিং দিয়ে দিই, যাতে সেই ফিক্সেটিভস এর অ্যাক্টিভিটি বাড়ে, প্লাস যে এয়ার ড্রাইংটা মানে ফিক্সেটিভস ওভার দ্য পিরিয়ড অফ টাইম শুড নট বি ইভাপোরেটেড। ওকে, আফটার দ্য কোটিং, একে বলে কোটিং ফিক্সেশন। কার্নিশ ফিক্সেটিভস, স্পেশাল টাইপ অফ ফিক্সেটিভস where
the absolute ethanol, chloroform and glacial acetic acid is present in an ratio of 6:3:1. It is useful for fixation of different hemorrhagic samples. Okay. Fixation এর পরে after few minutes, in some cases we have to rehydrate the stain. In some cases, not all cases, in some cases we have to rehydrate the cells. In such cases, we can rehydrate the smear by applying 50% aqueous solution followed by 2 rinse, মানে just দুবার ডুবিয়ে দেব 95% ethyl alcohol, then we can do the pap staining. এটা কেন বললাম in some cases? Because pap staining এর most important criteria হচ্ছে যদি ফিক্সেশন করতে হয় মানে প্যাপ স্টেন করতে হয়, দ্যাট শুড নট বি এয়ার ড্রাইড। যদি এয়ার ড্রাইড কোনো একটা স্পেসিফিক স্যাম্পল থাকে মানে স্লাইড থাকে, দেন এয়ার ড্রাইড সাইকেল মানে কি বলে স্লাইডকে দ্যাট শুড বি ব্রট ইনটু আ হাইড্রেটেড স্টেট বিফোর ডুইং দ্য প্যাপ স্টেনিং। সো ইনিশিয়ালি 50% অ্যাকোয়াস সলিউশন অফ গ্লিসারিনে আমরা কিছু সময় রাখার পরে 95% ইথানলের জাস্ট দুবার রিন্স করব, দেন প্যাপ স্টেন ক্যান বি ডান। ওকে, এটা এখন বলছি না, ইটস আ ভেরি বিগ টপিক স্কোয়াশ সাইটোলজি। এটা বেসিক্যালি ছোট করে বলছি, স্যার বেসিক্যালি অ্যান ইন্ট্রা অপারেটিভ মেথড, যেখানে কোনো একটা লাম্প থেকে আমরা কুইকলি মেটেরিয়ালকে অ্যাসপিরেট করে থাকি। অ্যাসপিরেট বলবো না, জাস্ট একটু ভেঙে নিই। এটা কেমন হতো আমাদের পিজিতে, আমি যেখানে পড়াশোনা করেছি সেখানে বাংলা ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স আছে, হ্যাঁ, সবসময় নিউরোসার্জারি হচ্ছে। অ্যান্ড নিউরোসার্জারিতে কি হয় যে মানে টিস্যু ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট, কারণ কতদূর পর্যন্ত এক্সপ্যান্ড করেছে, হ্যাঁ, বা তার কোন কোন লেয়ার পর্যন্ত ইনভলভ হয়েছে এটা বোঝা যায় না। তো যখনই আমরা ডুরামেটারটাকে ওপেন করলো, কোনো একটা লাম্প আমরা দেখতে পেলাম, সেখান থেকে কিছুটা ভেঙে নিই, ভেঙে আমরা একরকম একটা স্মিয়ার প্রডিউস করি, অ্যান্ড দ্যাট শুড বি স্টেন্ড কুইকলি উইথ দ্য মেথড অফ ডিপ কুইক স্টেন। আসবো আমরা ডিপ কুইক স্টেন, যাতে আমরা উইদিন 30 মিনিটস টু ম্যাক্সিমাম 1 আওয়ারের মধ্যে সাইটোলজিক্যাল ডায়াগনোসিস বলতে পারি, অ্যাটলিস্ট এটা বলতে পারি যে কোন ধরনের ম্যালিগনেন্সি বা কি ধরনের লিশনের সঙ্গে আমরা ডিল করছি। এই প্রসিডিউরটাকে বলা হয় স্কোয়াশ মিয়ার প্রিপারেশন। ইটস অ্যান ইন্ট্রাঅপারেটিভ প্রসিডিউর। ওকে, সেল ব্লক। সেল ব্লক ইজ জাস্ট অ্যান ব্রিজ বিটুইন সাইটোলজি এন্ড হিস্টোলজি। কি বলেছিলাম যে সাইটোলজি মিন্স ইটস অ্যান স্টাডি অফ সেল, বাট হিস্টোলজি মিন্স স্টাডি অফ টিস্যু। তাহলে একটা সেলকে আমরা টিস্যুতে কনভার্ট করছি কি করে? ফার্স্ট সেলকে আমরা কনসেন্ট্রেট করব বাই সেন্ট্রিফিউগেশন, দেন কনসেন্ট্রেট সেলকে আমরা ব্লকে ট্রান্সফার করব, হিস্টোলজি ব্লকে, প্যারাফিনাইজড ব্লকে। ওকে, সেই প্যারাফিনাইজড ব্লককে বা সলিড, এখন আরো ডিফারেন্ট মেথড হয়ে গেছে, এখন প্রোটিন দিয়ে হয়, কোলয়েডাল টিস্যু দিয়ে হয়, কোলয়েড এক ধরনের কোলয়েড মেটেরিয়াল দিয়ে হতে পারে, এনি কাইন্ড অফ colloid material or any kind of solidifying material, different gels material এ আমরা একটা ব্লক প্রডিউস করব। Then from that block we have to produce different sections, and that sections should be stained with hematoxylin eosin stain. So basically it's a bridge between the cytology and the histopathology. So cell block offers the opportunity to examine the histopathological structures and allow the use of ancillary studies. This is the most important point. কেন ইম্পর্টেন্ট আমাদের কাছে সেল ব্লক? কারণ ডিফারেন্ট ancillary studies লাইক কিছু আমাদের স্পেশাল স্টেন আছে লাইক কঙ্গোরেট। কঙ্গোরেট কেন ইউজ করে? কঙ্গোরেট একটা স্পেশাল স্টেন যেটা আমরা ফ্যাটি টিস্যুকে আমরা ডায়াগনোসিস করতে পারি, ফ্যাটি টিস্যুকে আমরা দেখতে পারি, যেটা সাইটোলজিতে দেখা সম্ভব নয়। সেটা কিন্তু আমাদের হিস্টোলজিতে ব্লক থেকেই দেখা সম্ভব। লাইক ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, ইটস a special technique to diagnose the different kind of neoplasia.
টিউমার মার্কারকে ডায়াগনোসিস করার জন্য দরকার হয় ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। এটাও কি করে দেখবো আমরা? সেল ব্লকে। ওকে, দেন ডিফারেন্ট কাইন্ডস অফ কি বলে ইলেকট্রন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, যার জন্য ওই গ্লুটারালডিহাইড দেওয়া হয়, স্টেনিং করা হয় গ্লুটারালডিহাইডে। ওকে, সেটা আমরা সাইটোলজিতে করতে পারবো না। ডিফারেন্ট এইচপিভি মরফোলজি, এইচপিভি স্টেনিং বলা হয়, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস অ্যান্টিবডি দিয়ে স্টেন করাতে হয়, যেটা আমরা সাইটোলজিতে করতে পারবো না, হিস্টোপ্যাথোলজিতে বেটার হয়। সো ডিফারেন্ট অ্যান্সিলিয়ারি স্টাডিজ লাইক এএফবি স্টেনিং সাইটোলজিতে বেটার, বাট হিস্টোপ্যাথোলজিতে আমরা কি পাবো? আরো বেটার মানে অ্যাম্পলিফিকেশন, পিসিআর টেকনিক বা ফিশ টেকনিক, যেগুলো আমরা সাইটোলজিতে সম্ভব না, ব্লক থেকে করতে হবে। সো ডিফারেন্ট অ্যান্সিলিয়ারি স্টাডিজ উই ক্যান ডু ফ্রম দ্য cell block sections. So advantages are slides are more readily interceptables. Basically, they are available in higher sections, higher number of sections. Small amount of the cells are present in within a concentrated area, so it's an easy to examine the slide properly. We can do different microscopic examination of fungi and bacteria from the sections. Okay, we can do the IHC study, we can do the diagnosis of different morphological pattern of tissues, different histology of tissues, which is very classical for a particular neoplasia or particular lesion, we can diagnose in the histopathology. So histopathology যে সুবিধাগুলো অ্যাডভান্টেজগুলো আমরা পাচ্ছি, সেটা সেল ব্লকে, ভালো সেল ব্লকে থেকে আমরা ইউজুয়ালি পেতে পারি। ডিসঅ্যাডভান্টেজ কি? ইউজুয়ালি স্পার্স সেলুলারিটি থাকে, কারণ ডিসপার্সটেড মানে যে স্যাম্পলটা ছিল সেখানে তো কি বলবো মানে ডিসপার্স পপুলেশন অফ সেল ছিল, হ্যাঁ, তো সেইখান থেকে তো আমরা মেটেরিয়াল নিচ্ছি, তো অফকোর্স সেলুলারিটি অনেক লো হবে। হ্যাঁ, ডিস্টরশন এফেক্টও পাবো, কারণ ওটা কতক্ষণে কোথা থেকে কালেক্ট হয়েছে, সেখান থেকে কি প্রসিডিওরে আমরা সেল ব্লক করছি, ডিফারেন্ট প্রসিডিওরের উপরেও সেল ব্লকের কোয়ালিটি নির্ভর করে। ওকে, অ্যান্ড ইট টাইম টেকিং একটা প্রসিডিওর, এটা নর্মাল এফএনএসি করতে যে সময় লাগে বা গ্রসিং করে হিস্টোপ্যাথোলজি রিপোর্ট করতে যতটা সময় লাগে তার থেকে রিলেটিভলি হাই টাইম লাগে। ওকে, বাট নিউয়ার টেকনিক্স যেগুলো আছে সেল ব্লকের, সেখানে মাচ লো টাইম টেকিং, টাইম কনজাম্পশন ইজ মাচ লো। সো অনেক মেথড আছে, একটা হচ্ছে ডাইরেক্ট প্রসেসিং, যেটা একটু বলবো, এছাড়া সেডিমেন্টেশন মেথড আছে, ব্যাকটেরিয়াল আগার জেল মেথড, কম্প্যাক্ট সেল ব্লক টেকনিক, প্লাজমা থ্রম্বিন টেকনিক, সিম্পলিফাইড সেল ব্লক টেকনিক, এক্সেট্রা এক্সেট্রা। এত জানতে হবে না তোমাদের, দেয়ার আর সো মেনি মেথডস অফ সেল ব্লক প্রিপারেশন। হ্যাঁ, হিস্টোজেল টেকনিক, কোলয়েডিন ব্যাক টেকনিক, অ্যালবুমিন মেথড টেকনিক, এক্সেট্রা, বহু। এখন তো অটোমেশন হয়ে গেছে, টোটালি অটোমেটেড সেল ব্লকস হচ্ছে, যে অটোমেটেড সেল ব্লক প্রিপারেশন। সো এটা হচ্ছে আমাদের বেসিক। ডাইরেক্ট প্রসেসিং বাই সেন্ট্রিফিউগেশন, একটা সেন্ট্রিফিউগেশন 2400 আরপিএম এ করব। দেন সুপারনেটেন্ট মানে উপরে যে একটা লিকুইড ফর্মে যে মেটেরিয়ালটা থাকবে সেটাকে আমরা পুরো ফেলে দেব। দেন অ্যাড 5 ml of methanol and formalin in 9:1 ratio. Then again it has to be centrifuged at 2400 rpm. Then again 5 ml of methanol and formalin should be added for 30 to 60 minutes, and then sedimented material is to be removed, and it should be given a period of time for stabilization, and block is procedures. So this is all about cell block technique. ছোট্ট শর্ট নোট এটা কিন্তু আসতে পারে, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর। নেক্সট ইজ লিকুইড বেস সাইটোলজি। লিকুইড বেস সাইটোলজি বেসিক্যালি তোমাদের পড়তে হবে সার্ভাইকাল প্যাথোলজির সঙ্গে, ওখানে তোমরা অনেক বেটার জানবে। এখানে শুধু এলবিসি বা লিকুইড বেস সাইটোলজি সম্পর্কে কিছুটা জেনে নাও। এটা বেসিক্যালি কি হয়, আমাদের বডি ফ্লুইড সার্ভিক্স বা ভ্যাজাইনা যে সুপারফিশিয়াল সেল থাকে, সেই সেল শ্রেডেড সেলকে একটা ফিক্সেটিভের মধ্যে নেওয়া হয়। দেন সেই ডাইরেক্ট ফিক্সেটিভের মধ্যে যে সেলগুলো ডিসপার্স হয়ে আছে সেটাকে
সেন্ট্রিফিউগেশনের মাধ্যমে কনসেন্ট্রেট করে একটা স্লাইড বানানো হয় এবং স্লাইডটাকে রেডিলি স্টেন করা হয় প্যাপ স্টেনের মাধ্যমে, ঠিক আছে। বাট এই যে ফ্রম দ্য আফটার দ্য কালেকশন অফ স্যাম্পল টু মেকিং আ স্লাইড, দিস হোল প্রসিডিওর ইজ নাও ফুললি অটোমেটেড, হ্যাঁ। এখানে অ্যাডভান্টেজ কি থাকছে? It's a very simple collection. The collection procedure is very simple. It's low time taking. এর যে inadequacy rate, যেহেতু it's a very accurate technique and very simple technique, the material amount of the material present within a sample is very high. Okay, adequate, not very high, it's adequate for diagnosis. So inadequacy rate is low in case of cell block technique, liquid based cytology. There are two methods of examination of cervical or vaginal pap smear. One is liquid based cytology, another is conventional. Conventional এ কি হয় আগে একটু দেখে নাও, তারপর আমি বলছি। এগুলো হচ্ছে কনভেনশনাল এর টেকনিক। তুমি বলছিলে সোয়াব, এগুলো বলা হয় সোয়াব, ঠিক আছে। এখানে কি আছে, একটা উডেন স্টিক আছে আর এখানে একটা অ্যাপ্লিকেটর কটন আছে, ওকে। এটা আমাদের এন্ডোসার্ভাইকাল এরিয়া থেকে মেটেরিয়াল কালেক্ট করতে পারে অথবা ভ্যাজিনাল কালডিস্যাক থেকে মেটেরিয়াল কালেক্ট করতে পারে, ওকে। এগুলোকে বলা হয় আয়ার স্প্যাচুলা, এটা উডেন আর প্লাস্টিক, হ্যাঁ। এটা এন্ডোসার্ভাইকাল ব্রাশ, যেটা এন্ডোসার্ভাইকাল ক্যানাল থেকে আমরা ইউজুয়ালি কালেক্ট করে থাকি। তো কনভেনশনাল মেথডে কি হতো, যখনই আমরা এই উডেন স্প্যাচুলা বা এই সার্ভাইকাল ব্রাশ বা এই কটন টিপ, হ্যাঁ, এখান থেকে স্যাম্পল কালেক্ট করতাম, ওই স্যাম্পলটাকে ঠিক যেভাবে এফএনএসি তে স্ট্রিকিং, পুল অ্যাপার্ট, ডিফারেন্ট টেকনিক্সে আমরা স্মিয়ার প্রডিউস করতাম, একই রকম ভাবে কনভেনশনাল মেথডে একই রকম ভাবে স্মিয়ার প্রডিউস করা হতো, ওকে, প্যাপ স্টেন করতাম। এখন সেটা হয় না। এখন কি হয়, এখন হচ্ছে এরকম একটা কালেক্টর আছে, কালেক্টরের মধ্যে মিথানল আছে, ঠিক আছে। এটা আমি পরে আসছি, জাস্ট আমার মানে বেসিক পয়েন্টস গুলো শোনো। এর মধ্যে মিথানল আছে, তার মধ্যে ডাইরেক্টলি সেলগুলো ডিসপাসড হয়ে যাচ্ছে, দেন এটা একটা সেন্ট্রিফিউগেশন হচ্ছে, আর সেন্ট্রিফিউগেশন হওয়ার পরে যে সেলটা কনসেন্ট্রেটেড হয়ে থাকছে সেটা একটা স্মিয়ারের মাঝখানে এসে একটা মানে একটা স্লাইডের মাঝখানে এসে একটা স্মিয়ার বানানো হচ্ছে, এবং গোটা প্রসিডিওরটা 15 থেকে মাত্র দেখো 15 থেকে 30 মিনিটসের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে, একটা স্লাইড তৈরি হয়ে যাচ্ছে। এই যে প্রসিডিওরটা, এরকে বলা হয় লিকুইড বেসড সাইটোলজি, ওকে। কি কি অ্যাডভান্টেজ তাহলে থাকছে? অ্যাডভান্টেজ হচ্ছে cells better preserved and not obscured by blood, mucin and inflammatory cell. conventional মেথডে আমরা যখনই কোনো স্মিয়ার দেখাচ্ছি, সাপোজ এটা হচ্ছে কনভেনশনাল স্মিয়ার, বুঝেছো, এখানে মোটামুটি একটা স্মিয়ার বানানো হয়েছে স্ট্রিকিং এ, বাট এখানে দেখো থিন প্রেপ হচ্ছে ওয়ান অফ দ্য মেথড অফ এলবিসি। এলবিসি তে এখানে কি একটা কনসেন্ট্রেটেড একটা রাউন্ড শেপের একটা স্মিয়ার তৈরি হয়েছে, হ্যাঁ। এটাকেই যখন স্টেন করা হবে, ব্যাকগ্রাউন্ডে দেখো কিচ্ছু বোঝা যাচ্ছে না, না মিউসিন আছে, না আরবিসি আছে, না কোনো অবস্কিউরিং মেটেরিয়াল আছে, ওকে, কোনো অবস্কিউরিং মেটেরিয়াল নেই, ফ্র্যাগমেন্টেড সেল ফেল কিছু নেই, ওকে। বাট এখানে দেখো, এখানে একটা ব্লাড ভেসেল, ফ্র্যাগমেন্টেড ব্লাড ভেসেল আছে, কিছু আরবিসি আছে, সো দ্য ব্যাকগ্রাউন্ড ইজ সো ক্লিয়ার। তার ফলে কি আমরা খুব অ্যাকুরেটলি ডায়াগনোসিস করতে পারছি, তাই না? Accurately diagnosis. So this is one of the important advantage. Next is different infectious material is retained within the cytolite sample, and from that sample we can do different ancillary studies like HPV staining, HPV PCR. একদম এই স্যাম্পল থেকেই HPV PCR করা হয়, বলাই আছে। Residual material of the vial can be made available for further tests like HPV PCR, HPV testing. Okay, and it's a very quick procedure, মাত্র 15 থেকে 35 মিনিটের মধ্যে আমাদের একটা স্লাইড তৈরি করে দিচ্ছে। সো ভেরি অ্যাকিউরেট ডায়াগনোসিস হবে এবং খুব টাইম কনজিউমিং, মানে খুব কম সময়ের মধ্যে। সো উইদিন আ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম উই ক্যান ডু লার্জ অ্যামাউন্ট অফ দ্য স্যাম্পল ডায়াগনোসিস, ওকে। ডিসঅ্যাডভান্টেজ কি? ব্যাকগ্রাউন্ড মেটেরিয়াল লস হয়ে গেলে আমাদের, এটা তো সার্ভাইকাল প্যাথোলজির জন্য ঠিক আছে, বাট যে কোনো বডি ফ্লুইডে আমরা কিন্তু মানে এলবিসি লিকুইড বেস সাইটোলজি করতে পারি, লাইক আমাদের কোলয়েড গয়টার, থাইরয়েডের ক্ষেত্রে।
বা থাইরয়েডের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমরা থাইরয়েডে এফএনএসি করি, তার কারণ হচ্ছে থাইরয়েডের ব্যাকগ্রাউন্ডে কি ধরনের মেটেরিয়াল আছে, মানে কোন ধরনের কোলয়েড আছে, তার উপরে অনেকটা টিস্যু ডায়াগনোসিস হয়। লাইক যদি কোলয়েড গয়টা থাকে তাহলে থিন একটা কোলয়েড থাকবে, বাট এটাই যদি ম্যালিগনেন্সি হয়, প্যাপিলারি কার্সিনোমা, দেন ওই গয়টার ওই যে কোলয়েডটা ব্যাকগ্রাউন্ডে থাকবে সেটা অনেকটা চুইং গামের মতন হেভি হবে। সো ব্যাকগ্রাউন্ডের মেটেরিয়ালটা জানাটা খুব ইম্পর্টেন্ট, which is not possible within in case of LBC. Okay. Second is, of course, it is costlier. এত একদম অটোমেটেড প্রসিডিউর, সো কস্টলিয়ার। হ্যাঁ, এটার জন্য বেটার ট্রেনিং দরকার হয়। এটা খুব আমাদের একমাত্র এখন কোথায় হয়েছে জানি না, আমাদের সময় একমাত্র পিজিতেই ছিল। ওকে, এটার জন্য আলাদা ফেলোশিপ হয়, আলাদা মানে পুরো একদম আলাদা প্রসিডিওর। এটা মানে এটা মেনটেন্যান্সও সবকিছুই, ইট নিডস সাম টাইমস, সাম ম্যান পাওয়ারিং অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ স্কিলিং যদি ঠিক মতন না থাকে, স্কিল পাওয়ার যদি ডেভেলপ না করতে পারো, ইউ ক্যান নট ডায়াগনোস এনি সেল এনিথিং ইন এলবিসি। ওকে, অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে এটা এখন অনেক কমে এসেছে, some difference in case of architecture and morphology seen in case of LBC. Anyway, there are two type of LBC we have to know. First is thin prep and shear path. Okay, ডিফারেন্সটা কিছু না। এলবিসি তে কি কি এগুলো হচ্ছে কালেকশন অফ সোয়াব, কি কি করে বলেছিলাম, এই তিনটে আমাদের কনভেনশনালে লাগে, বাট এলবিসির ক্ষেত্রে একটা সার্ভাইকাল ব্রুম থাকে, ঠিক আছে, যেটা আমরা ট্রানজিশনাল জোন মানে একটো সার্ভিস এন্ডো সার্ভিসে যেখানে মিট করছে সেই ট্রানজিশনাল জোন থেকে আমরা স্যাম্পল কালেক্ট করে থাকি। ওকে, এটা হচ্ছে থিন প্রেপের জন্য যে তোমার ইনস্ট্রুমেন্টটা, সেটা হচ্ছে থিন প্রেপের ইনস্ট্রুমেন্ট, এটা হচ্ছে শিওর প্যাথের ইনস্ট্রুমেন্ট। ওকে, প্রসিডিওর হচ্ছে সিম্পল, সেল ডিসপারশন, দেন সেল কালেকশন এন্ড সেল ট্রান্সফার। সেল ডিসপারশন যেটা একসঙ্গে বলছিলাম, সাইটোলাইটের মধ্যে এটার মধ্যে থাকবে ফিক্সেটিভ 95% ইথানল থাকবে, যার মধ্যে স্যাম্পল থাকবে। স্যাম্পল দেওয়ার পরে একটা সোয়ার্লিং মুভমেন্ট হবে, কারণ এটাকে সেন্ট্রিফিউজ করা হবে। সেন্ট্রিফিউজ করার পরে এখানে একটা এই সেলগুলো এখানে জমা হবে, এবং এই যে মেমব্রেনটা, এই মেমব্রেনটা হচ্ছে টেস্ট ফিল্টার বলা হয়, থিন প্রেপ টেস্ট ফিল্টার। মেমব্রেনের চারপাশে এরকম একটা স্মিয়ার তৈরি হবে, and after that we can do the pap stain. What are the difference between conventional and liquid based? Conventional, the majority of the cells is not captured, but in case of cell LBC it's captured. Background দেখো অনেক ক্লিয়ার, ইভেন ডিস্ট্রিবিউশন আছে, অবস্কিউরিং মেটেরিয়াল খুব কম আছে ব্যাকগ্রাউন্ডে। অফকোর্স অবস্কিউরিং মেটেরিয়াল আছে, ক্লাম্পিং আছে, হ্যাঁ, রিপ্রেজেন্টেটিভ নয়, মানে যে যেখান থেকে আমরা প্যাথোলজি জানতে চাইছি অনেক ক্ষেত্রে সেখান থেকে প্যাথোলজি আমরা নাও বুঝতে পারি ইন কেস অফ কনভেনশনাল টাইপ। স্মিয়ার দেখো এখানে সুন্দর করে প্রত্যেকটা সেল আলাদা আলাদা করে বোঝা যাচ্ছে, এখানে বোঝা যাচ্ছে না, এখানে আরবিসি আছে, এখানে প্রচুর নিউট্রোফিল, এগুলো সমস্ত বেশি বোঝা যাচ্ছে। সো অনেক ক্ষেত্রে প্যাথোলজি ইটস ভেরি ডিফিকাল্ট টু ডায়াগনোস ইন কেস অফ কনভেনশনাল টাইপ। এগুলো বেশি ইম্পর্টেন্ট না। এবার স্টেনিং, এটাই তোমাদের লাস্ট আজকে পড়াবো। স্টেনিং এ আরো অনেক টপিক আছে, সাইটোলজি ইটস নট সো ইম্পর্টেন্ট, অনেক টপিক আছে, অনেক টপিক। স্টেনিং এর পরে আসবে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। ওকে, আইএইচসি আমি এখন বলবো না, তোমাদের এটা প্র্যাকটিক্যালে বলা হবে। আইএইচসির পরে আর লাগবেও না ফ্লো সাইটোমেট্রি, মলিকুলার স্টাডি, এগুলো লাগবে না। টিশগুলো তোমরা পড়েওছো যত সম্ভব, হ্যাঁ, পিসিআর এগুলো তো তোমরা পড়েওছো, তোমাদের সব মাইক্রোবায়োলজিতে পড়ানো আছে। তো স্টেনিংটা আমি আজকে শুধু বলবো, cytology is very tough means it's tough in the sense that it's a very big topic, আর তুমি যখন প্র্যাকটিক্যালি যখন ডে টু ডে লাইফে যখন সাইটোলজি ডায়াগনোসিস করবে, ইউ নিড টু ডেভেলপ ইউর আইস। যদি তোমার সেই আইসটা না থাকে, তুমি যদি তোমার ওই স্কিলটা ডেভেলপ করতে না পারো, স্কিলিং পাওয়ার যদি ডেভেলপ না হয়, তাহলে ইটস ভেরি ডিফিকাল্ট টু হ্যান্ডেল দ্য সাইটোলজি টপিক। এনিওয়ে, স্টেনিং আমরা ইউজুয়ালি দুই ধরনের রুটিন স্টেন করে থাকি। হ্যাঁ, এক হচ্ছে কি বলেছিলাম, প্যাপ স্টেন, আনাদার ইজ
লিশম্যান জিমসা, যার মডিফাইড ফর্ম হচ্ছে মে গ্রুনওয়াল জিমসা স্টেনিং। ওকে, প্যাপ স্টেন এটা তোমাদের আসে পরীক্ষায়, কে ডায়াগনোসিস, কে ইনভেনশন করেছিল? ডক্টর জর্জ প্যাপিনিকোলাউ। ইটস অ্যান পলিক্রোম্যাটিক স্টেন। Usually there are two type of the stains. One is nuclear stain, another is cytoplasmic stain. Nuclear stain হচ্ছে হ্যারিস হিমাটক্সিলিন, হ্যারিস হিমাটক্সিলিন নিউক্লিয়ার স্টেন করে। সাইটোপ্লাজমিক স্টেন, দুই রকমের সাইটোপ্লাজমিক স্টেন আছে, একটা হচ্ছে অরেঞ্জ জি আর ইওসিন অ্যাজিওর। অরেঞ্জ জি অ্যান্ড ইওসিন অ্যাজিওর, এটাই তোমাদের শুধু জানতে চাইবে। তাহলে নিউক্লিয়ার স্টেন কি করে? হিমাটক্সিলিন, হ্যারিস হিমাটক্সিলিন, আর সাইটোপ্লাজমিক হচ্ছে অরেঞ্জ জি অ্যান্ড ইউসিন অ্যাজিওর। ওকে, ইউজুয়ালি ফিক্সেশন কিসে করা হয়? 95% ইথাইল অ্যালকোহলে। ইটস মিনিমাম পিরিয়ড ইজ 15 মিনিটস। 15 মিনিটস অ্যাট লিস্ট ফিক্সেশন নিডেড। এয়ার ড্রাইং ইজ প্রহিবিটেড। এয়ার ড্রাইং করা যাবে না। যদি এয়ার ড্রাইং করে তাহলে যে আগে প্রসিডিওর বলেছিলাম সেই প্রসিডিওরে আবার রিহাইড্রেশন করার দরকার আছে। ওকে, দেন নিউক্লিয়ার স্টেনিং। নিউক্লিয়ার স্টেনিং আমরা ইউজুয়ালি করে থাকি হ্যারিস হিমাটক্সিলিন স্টেন দিয়ে। আদার দ্যান হ্যারিস হিমাটক্সিলিন, ইটস গিল 1, 2, 3 এই সমস্ত নিউক্লিয়ার স্টেনও হয়। দেন সাইটোপ্লাজমিক স্টেন কি বলেছিলাম? ইউসিন অ্যাজিওর অরেঞ্জ জি দিয়ে করে। দেন ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন কি করে করব? ডিহাইড্রেশন করব হচ্ছে রিন্স দ্য স্মিয়ার ইন অ্যাবসলিউট অ্যালকোহল ফর 2 to 3 inches, হ্যাঁ, আর ফর দ্য রিমুভাল অফ দ্য ওয়াটার। মানে যখনই আমরা অ্যালকোহলের মধ্যে দিয়ে দেবো, জাস্ট 2-3 বার ডোবালে আমরা ডিহাইড্রেশন করতে পারবো। দেন ক্লিয়ারিং, অ্যালকোহলটাকে এবার রিপ্লেস করতে হবে। যদি অ্যালকোহল ধুয়ে থাকে তাহলে আমরা অপটিক্যাল ক্লিয়ারেন্স পাবো না, সেলগুলোকে ব্যাকগ্রাউন্ড বা সেলের কোহারেন্সটা ঠিক থাকবে না, আমরা অপটিক্যাল ক্লিয়ারেন্স পাবো না, সেলগুলোকে দেখতে পারবো না। এই অ্যাবসলিউট অ্যালকোহলকে বেসিক্যালি রিপ্লেস করে জাইলিন। সো জাইলিন ইজ দ্য ক্লিয়ারিং এজেন্ট, অ্যান্ড দেন ডিপিএক্স দিয়ে মাউন্টিং করে আমরা দেখতে পারি। এটা প্রসিডিওর ইজ নট ইম্পর্টেন্ট ফর ইউ, এটা ইম্পর্টেন্ট। What are the factors which can determine the quality of pap staining? কি কি ফ্যাক্টর? এজ অফ ড্রাইং, ময়েশ্চার অ্যান্ড হিউমিডিটি। হ্যাঁ, কতক্ষণ ধরে ড্রাই হয়েছে? ড্রাই হলে কি হবে? খারাপ হয়ে যাবে। যদি ময়েশ্চার বেশি থাকে তাহলেও স্টেনের কোয়ালিটি খারাপ হবে। নেক্সট হচ্ছে ইনফ্লামেটরি সেল যদি বেশি থাকে, মেটেরিয়াল যদি অবস্কিউরিং মেটেরিয়াল থাকে, ডেফিনেটলি আমরা দেখতে পাবো না যে সেলকে দেখতে চাইছি। নেক্সট হচ্ছে সেল কিভাবে, কতটা প্রিজারভেটিভ আমরা ইউজ করছি, কি কি প্রিজারভেটিভ ইউজ করছি সেটার উপর নির্ভর করে। সুতরাং যদি আমরা ঠিক মতন প্রিজারভেটিভ না ইউজ করি তাহলে স্যাম্পলে ডিটোরিয়েশন হবে। সো we cannot see the cell exactly. Length of the staining time, যে স্টেপস গুলো আছে সেগুলো যদি ঠিক মতন মেনটেন না হয়, হ্যাঁ, যদি সাইটোপ্লাজমিক স্টেন কম সময় রাখা হয় তাহলে আন্ডার স্টেন হয়ে যাবে, বা বেশি সময় রাখলে নিউক্লিয়ার স্টেনের ক্ষেত্রে এটা হয়, যদি বেশি সময় ধরে নিউক্লিয়ার স্টেন রাখা হয় ওভার স্টেন হয়ে যাবে। ওভার স্টেন হলে কি মনে হবে? হাইপারক্রোমাটিক মনে হবে, তাহলে একটা কি ফলস পজিটিভ একটা ডায়াগনোসিস হয়ে যাচ্ছে। সো লেন্থ অফ দ্য ডিফারেন্ট টাইমিং অফ দ্য স্টেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর কি ফিক্সেটিভস ইউজ করছে ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য স্টেনিং প্রসিডিউর। ওকে, এটা বলছিলাম ডিফকুইক কে ওই যে বলেছিলাম কিসে লাগে? স্কোয়ার সাইটোলজিতে ডিফকুইক লাগে। এটা বেসিক্যালি খুব শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে আমরা স্টেন করতে পারি। ওকে, কনভেনশনাল প্যাপানিকোলাউ এর থেকে এখন ইউজ করা হয় আলট্রা ফাস্ট প্যাপানিকোলাউ। এটা মাত্র 1.5 মিনিটের মধ্যে আমাদেরকে স্টেন করে দিতে পারে। এগুলো প্রসিডিওর অতটা জানার দরকার নেই। আদার মানে কমনলি ইউজ স্টেন ইজ মে গ্রুনওয়াল জিমসা। প্রসিডিওর জানা দরকার নেই, যেটা লিশম্যান জিমসা বলা হয়। সো হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন দ্য রোমানস্কি স্টেন? রোমানস্কি মানে যেটা আমি বলছিলাম এলজি স্টেন, মে গ্রুনওয়াল জিমসা স্টেন এক্সেট্রা, জার্সবান স্টেনিং, এগুলো সবই হচ্ছে রোমানস্কি স্টেন। রোমানস্কি স্টেনের মধ্যে আমরা সাইটোপ্লাজমিক এন্টিটি যা আছে, সাইটোপ্লাজমের যা যা ইম্পর্টেন্স আছে, যা যা মরফোলজি আছে সেগুলো আমরা ভালো বুঝতে পারবো। লাইক সাইটোপ্লাজমিক নিউসিন, গ্র্যানিউলস, ব্যাকগ্রাউন্ডে কি আছে, লাইক থাইরয়েড কোলয়েড মেটেরিয়াল ইন দ্য ব্যাকগ্রাউন্ড অর এক্সট্রাসেলুলার মেটেরিয়াল এক্সেট্রা, এগুলো আমরা ভালো বুঝতে পারবো। বাট নিউক্লিয়ার কোনো চেঞ্জ ডেফিনেটলি আমরা ভালো বুঝবো কিসে? প্যাপানিকোলাউ স্টেনে। নিউক্লিয়ার চেঞ্জ প্যাপানিকোলাউ স্টেনে।
কেন? কারণ প্যাপনিকোলাউ স্টেন ইউজুয়ালি ক্রোমাটিন বা কেরাটিনকে ভালো স্টেন করে। যেহেতু আমরা কেরাটিন বুঝতে পারবো, তার জন্য সাইটোপ্লাজমিক কেরাটিনও প্যাপনিকোলাউ স্টেনে খুব ভালো বোঝা যায়। এই জন্যই এক্স্যাক্টলি দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ যে আমরা কোনো সাইটোলজি ভ্যাজাইনাল বা সার্ভাইকাল সাইটোলজিতে প্যাপ স্টেন করি, নাকি আমরা রোমানস্কি স্টেন করি। রোমানস্কি স্টেন আমরা এই জন্য করি না, কারণ প্যাপ স্টেনে আমাদের কি নিউক্লিয়ার ডিটেলস ভালো দরকার হয়, আর সাইটোপ্লাজমিক কেরাটিন বা সাইটোপ্লাজমিক কেরাটিনাস ম্যাটেরিয়াল কেমন আছে, মানে কি আমরা তো স্কোয়ামাস সেল কার্সিনোমাকে আমরা এক্সক্লুড করব, তাহলে স্কোয়ামাস সেল কার্সিনোমা ইন্টারসাইটোপ্লাজমিক কেরাটিন আছে কিনা এটা জানা খুব দরকার। হ্যাঁ, these are the two important reasons for which the pap stain is to be done. আর কি হিমাটোপাইটিক ম্যালিগনেন্সি যদি থাকে, লাইক বোন ম্যারো, যখনই কোনো আমরা বোন ম্যারো অ্যাসপিরেশন করি, বোন ম্যারো সাইটোলজি ডায়াগনোসিস করি, তখন আমরা রোমানস্কি স্টেন ইউজ করে থাকি।